আচ্ছা, তো এই ভিডিওতে আমি বেসিক্যালি বিল্লাল স্যারের পোর্টফোলিও কোর্সের যে লেকচার 4টা আছে, সো সেখানে অনেকের প্রবলেম আছে। সো ওইটার ফার্স্ট পেজটাতে বেসিক্যালি প্রবলেম অনেকের। তো আমি বেসিক্যালি এই অংশটুকু জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে এই জিনিসটা ডিরাইভেশন কেমনে হয়েছে। সো এখানে যে বিষয়টা বেসিক্যালি হচ্ছে যে তোমার এই প্রথমত যেটা আছে যে কোরিলেশন যদি পারফেক্ট পজিটিভ হয় অথবা পারফেক্ট নেগেটিভ হয়, ঠিক আছে, মানে পারফেক্ট নেগেটিভের সমান না হয়, অর্থাৎ পারফেক্ট পজিটিভও না পারফেক্ট নেগেটিভও নয়। সো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে +1 দ্বারা পারফেক্ট পজিটিভ কোরিলেশন এন্ড -1 অর্থাৎ নেগেটিভ কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। সো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি এখানে হলো বেসিক্যালি যেটা করছে হলো ওয়েটের মান বের করছে, ঠিক আছে। সো এই ওয়েট বের করছে। সো এটা আমরা এখানে কেমনে বের করতেছি, এটার জন্য ওয়েটের ফর্মুলাটা আগে ডেরাইভ করছে। সো এই যে অংশটা এটা হলো আগের লেকচার থেকে আসছে। সো এখানে হলো বেসিক্যালি দুইটা অ্যাসেট আছে। সো একটা অ্যাসেট সি, হ্যাঁ, সি ধরো, সি একটা অ্যাসেট, আরেকটা অ্যাসেট হলো এস। সো সি এর যে ওয়েট সেটাকে আমরা বলতেছি এক্স সি, ঠিক আছে। আর এস এর যে ওয়েট সেটাকে আমরা বলতেছি এক্স এস, ঠিক আছে। এখন অ্যাসেট যেহেতু দুইটা আছে, তো স্বাভাবিকভাবে দুইটা অ্যাসেটের ওয়েটের যোগফল 1 হবে। হ্যাঁ, তো এক্স সি এর ওয়েট যদি এক্স সি হয়, মানে সেটা তো এক্স সি, বাট এক্স এস এর ওয়েটকে আমরা তো এভাবেও চাইলে লিখতে পারি যে 1 মাইনাস এক্স সি, সেটা লিখতে পারি। তাহলে আমাদের যে পোর্টফোলিও রিস্কের ফর্মুলা, পোর্টফোলিও রিস্ক ফর টু অ্যাসেট, ঠিক আছে, সেটার ফর্মুলাটা কি, যে এক্স সি স্কোয়ার মানে ওয়েট অফ অ্যাসেট 1 প্লাস রিস্ক, weight of asset 1 whole square plus standard deviation of asset 1 whole square, weight of asset 2 whole square plus standard deviation of asset 2 whole square, plus 2 into weight of asset 1, weight of asset 2, standard deviation of asset 1, standard deviation of asset 2 and correlation of asset 1, 2. সো এইটুকু অংশ আই হোপ বুঝতে কারো সমস্যা নাই। এই পুরোটা জিনিসটাকে রুট করতে হয়, সো যেটাকে টু দি পাওয়ার হাফ হিসেবে আমরা লিখতে পারি। ওকে, সো এতটুকু হলে নর্মাল ওয়েটে হয়েছে। সো এখন আমাদের টার্গেটটা কি, রিস্কটাকে মিনিমাইজ করা, ঠিক আছে, রিস্ককে মিনিমাইজ করা। অর্থাৎ আমরা, এটা তো রিস্কের ফর্মুলা, তাহলে এই ফর্মুলাতে আমরা জানতে চাইবো যে ওয়েটের কোন মানের জন্য এক্সসি, ঠিক আছে, কোন রেশিওতে ইনভেস্টমেন্ট করলে আমার পোর্টফোলিও রিস্কটা হবে মিনিমাম, ঠিক আছে। তাহলে এক্সির কোন মানের জন্য আমার পোর্টফোলিও রিস্ক মিনিমাম হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে তাহলে অ্যাসেট 1 এত পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট করতে হবে, অ্যাসেট 2 তে এত পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট করলে আমার পোর্টফোলিও রিস্কটা মিনিমাম হচ্ছে। এখন মিনিমাম বা ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা ক্যালকুলাসে একটা জিনিস করছিলাম, আমি এখানে একটা জিনিস লিখে দিই, পরে মুছে দিব। এরকম হলো গ্রাফটা, ঠিক আছে, যে উঠতেছে নামতেছে, ঠিক আছে, কিন্তু এই যে উপরের পয়েন্টগুলা বা নিচের যে পয়েন্টগুলা, ঠিক আছে, বা পিক বা ট্রাফের যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলাতে যখন স্লোপ বের করা হয়, এগুলো অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলাতে তোমার স্লোপ আসে 0, ঠিক আছে, এই পয়েন্টগুলোতে স্লোপ আসে 0। সো ক্যালকুলাসে যেটা করা হয় যে ক্যালকুলাসের অনুযায়ী যে কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট বের করতে গেলে আমরা যে কাজটা করি, ফর এক্সাম্পল আমরা যেই ফাংশনটা আছে, ঠিক আছে, কোনো একটা ফাংশন আছে, মনে করো ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, ফাংশন অফ এক্স সমান, আচ্ছা আমি এটা অন্য জায়গায় দেখাই, আমার কাছে ওখানে অন্য বোর্ড ওপেন আছে। সো হ্যাঁ, সো ফাংশন অফ এক্স, ঠিক আছে, সো ফাংশন অফ এক্স সমান আমি হয়তো লিখলাম যে 5x স্কোয়ার প্লাস 3x সো এটা ধরো ফাংশন অফ এক্স, ঠিক আছে, এইগুলোর উপর ডিপেন্ড করতেছে এক্স, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমরা যখন আমরা যেটা করি, আমরা যখন জানতে চাচ্ছি যে এক্স এর কোন ভ্যালুর জন্য এটা মিনিমাম হবে, সো তখন আমরা যেটা করব, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে এটা ইকুয়ালস টু 0 লিখতে হবে, অর্থাৎ এফ এর ডেরিভেটিভস, ঠিক আছে, এটাকে সংক্ষেপে ক্যালকুলাসে এইভাবেও লেখে, এফ
প্রাইম এক্স, ঠিক আছে, অর্থাৎ এফ এর ফার্স্ট ডেরিভেটিভ, ঠিক আছে। তো এফ এর ফার্স্ট ডেরিভেশন করলে যে রেজাল্টটা আসে সেইটা সমান যদি আমি ইকুয়াল সমান 0 ধরে আমি যদি এটা সলভ করি, এক্স এর মান ইকুয়েশনটা সলভ করে এক্স এর মান বের করি, তাহলে আমি পেয়ে যাব যে এই ফাংশনের কোন মানে এক্স এর কোন মানের জন্য আমার স্লোপ 0 আসবে। তো স্লোপ 0 হলো ওই পয়েন্টগুলো যে পয়েন্টগুলো মিনিমাম বা ম্যাক্সিমাম। তাহলে এটা করে আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট বের করা পসিবল একটা ফাংশনকে ফার্স্ট ডেরিভেশন করে সেটা সমান 0 সেট করে। সো এই কনসেপ্টটা আই হোপ অনেকে জানো। হ্যাঁ, সো এখানে শুরুতে তাহলে ডিরাইভেশন করছে, ঠিক আছে। সো এটাকে ডিরাইভেশন করতে গেলে তাহলে ডি বাই যেভাবে করছে এক্স সি এর সাপেক্ষে করছে, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার এই যে এরকম আমি যদি দেখাই ডেল্টা বাই ডেল্টা এক্স সি, ঠিক আছে। সো ডেল্টা বাই ডেল্টা এক্স সি দিয়ে ডিরাইভেশন করছে যে ফাংশনটাকে ডেল্টা বাই ডেল্টা এক্স সি। সো প্রথমেই যে জিনিসটা অ্যাপ্লাই করছে প্রথমেই এই লাইনটাতেই সেটা হলো চেইন রুল অ্যাপ্লাই করছে। সো চেইন রুলটা কি? চেইন রুলটা হলো এরকম যে আমি মনে হয় আরেকটা ভিডিওতে দেখাইছিলাম, আচ্ছা ওটা ছিল ফোরকাস্টিং এর ভিডিও। তো সেখানে হলো আমি ধরো এই ফাংশনটাকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে আমার এখানে ডেল্টা বাই ডেল্টা এক্স, ঠিক আছে, যেটাকে ডিফারেন্সিয়েট করতেছি ফাংশন অফ এক্স। তো এই জায়গায় ফাংশন অফ এক্স ওয়ার্ডটা লিখতেও পারি বা না লিখলে নাই, ঠিক আছে। ডেল্টা বাই ডেল্টা এক্স, ঠিক আছে, কোন জিনিসটা, এই জিনিসটাকে আমি এখানে যেটা আছে সেটাকে আমি এইটাই লিখলাম আর কি। ধরো এই জিনিসটাকে আমি এখন ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে। সো ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক রুল দেখাই দিব, যে এখানে হলো প্রথমত 2 সামনে চলে আসবে। সো 2 ইনটু 5, ঠিক আছে, 5 এক্স এর যে পাওয়ার আছে 2 সেখান থেকে 1 মাইনাস যাবে, ঠিক আছে। এখন এখানে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি যখন 3x কে, তো তখন একই সিস্টেমে, বাট এটা যেহেতু পাওয়ার নাই তখন এটা আরো ইজিলি চিন্তা করলে এটা তোমার এক্স আর থাকবে না, শুধু 3 থাকবে। যখন এরকম 3x 5x 4x কিছু একটা থাকতেছে আর ওই ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, তখন আমাদের ওই ভ্যারিয়েবলটা আর থাকতেছে না, শুধু কনস্ট্যান্টটা থাকতেছে। এখন এটা যদি নর্মালি এভাবে করতে চাও, এভাবে করলে এই জিনিসই আসবে, ওইটা করে দেখতে পারো, ঠিক আছে। সো এখন এক্স এর সাপেক্ষে যখন এক্স কে ডিফারেন্সিয়েট করতেছি, শুধু এক্স কে, কোনো কনস্ট্যান্ট নাই সাথে, তখন 1 আসতেছে। যখন একটা কনস্ট্যান্টকে এখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এখানে আর কিছু নাই, শুধু কনস্ট্যান্ট আছে, তখন এটা 0 হয়ে যাবে। এখন ওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াই হলো একটা ভ্যারিয়েবল কিন্তু আমি ডিফারেন্সিয়েট করতেছি এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, এখানে কোনো এক্স নাই, এক্স ভ্যারিয়েবল কিছু নাই, শুধু ওয়াই আছে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে শুধু এখানে 0 চলে আসতেছে। বা এখানে যদি এক্স ওয়াই থাকতো তাহলে শুধু এক্স আসতো এখানে, ঠিক আছে। সো এরকম আর কি, সরি শুধু হ্যাঁ 1 আসতো শুধু আর কি, 1 আসতো না। আচ্ছা, তো এইখানে আমার রেজাল্টটা আসছে, ঠিক আছে। সো এরপরে এই যে এটা হলো ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্ট। এখন আমি যদি একটু নিচে যাই, এখানে হলো আমরা যদি চেইন রুলের মাধ্যমে ডিফারেন্সিয়েশনটা কি, ধরো এই ফাংশনটাই আবার লিখলাম পাওয়ার দিয়ে, ঠিক আছে, যে আমার 5x³ প্লাস 3x স্কোয়ার, বা এটা বা যেটাই লিখি আমি একটা ফাংশন লিখতেছি আর কি, প্লাস লেটস সে 4x টু দি পাওয়ার সে 12, ঠিক আছে। এটাকে আমি ডেল্টা বাই ডেল্টা এক্স করতেছি, ঠিক আছে। সো চেইন রুল এরকম অ্যাপ্লাই করা যাবে কখন, আমরা যখন একটা ফাংশনে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, এই ফাংশনের উপর পাওয়ার আছে, ঠিক আছে, হ্যাঁ, আর এখানে হলো একটা ব্র্যাকেটে একটা আমরা পুরো ফাংশন দেখতে পাচ্ছি, তো তখন আমরা ডিফারেন্সিয়েট চেইন রুলের সাপেক্ষে কি হবে, চেইন রুলের ক্ষেত্রে হবে এই যে যেটা পাওয়ার আছে এই পাওয়ারটা তোমার সামনে চলে আসতেছে, যেটা আমরা নর্মালি জানি, ঠিক আছে। এরপরে ভিতরের অংশটাকে আমরা ডিফারেন্সিয়েট করি না নর্মালি, এখন আমরা সেটা করব না, যা আছে তা ইনটেক্ট রেখে দিব। এটা কিন্তু চেইন রুল অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, যা আছে ব্র্যাকেটের ভিতরের অংশটা তা রেখে দিব। এরপর এই যে পাওয়ার আছে পাওয়ার থেকে 1 বাদ যাবে, ঠিক আছে। সো 12 মাইনাস 1 ইন্টু, এখন যেটা হবে চেইন রুলে যেটা হচ্ছে, আচ্ছা
চেইন রুলে হচ্ছে এটা, যখন আমরা দেখতেছি একটা ফাংশনের উপর পাওয়ার আছে, সো আমরা পাওয়ারটাকে সামনে আনতেছি, পাওয়ার থেকে 1/9 দিচ্ছি, এটা তো নর্মালি করি। আর ভিতরের যে অংশটা, এই অংশটাকে আমরা ডিফারেন্সিয়েট না করে ইনট্যাক্ট রেখে দিচ্ছি। ডিফারেন্সিয়েটটা হবে বাইরে যায় গুণ অবস্থায়, ইনটু গুণ অবস্থায় ডেল্টা বাই ডেল্টা এক্স, ঠিক আছে। এখন হলো আমার এই এই যে এটা আছে ভিতরেরটা, এখন এটাকে আমার ডিফারেন্সিয়েট হবে। এখানে হলো আমার ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে আমার 10x², ঠিক আছে, 10x। আচ্ছা, আমি রেজাল্ট ডাইরেক্ট লিখে ফেলতেছি কেন, মেইন কথা হলো এখানে ভিতরে ফাংশনটা বসবে, ঠিক আছে। তো ফাংশন ডিফারেন্সিয়েট করলে পরের লাইনে রেজাল্টটা আসবে, এখানে পাওয়ার কিন্তু আর বসতেছে না, ঠিক আছে। তাহলে চেইন রুলে কি হচ্ছে, এখানে পাওয়ারটা সামনে চলে আসতেছে, ভিতরে ফাংশন ইনট্যাক্ট থাকতেছে, পাওয়ার থেকে 1 - যাচ্ছে, এবং পাওয়ারের ভিতরের যে অংশটা আছে পাওয়ার কিন্তু আসবে না, ওই অংশটাকে আমি আলাদা করে ডিফারেন্সিয়েট করব, এন্ড সেটা এখানে গুণ যাবে এটার সাথে। তো এই পুরো অংশটা এই লাইন থেকে এই লাইনে যে মাধ্যমে আসলাম সেটাকে বলা হচ্ছে চেইন রুল, ঠিক আছে। আর এর আগে যে নর্মালি ডিফারেন্সিয়েট করছি, এই যে 2 পাওয়ার ছিল, এটা সামনে চলে আসছে, হ্যাঁ, এবং 2 থেকে -1 বিয়োগ গেছে, এইটাকে আমরা বলে পাওয়ার রুল, ঠিক আছে। এটা একদম বেসিক একটা রুল। আর এটা হলো এখন যেটা দেখা যাবে সেটা হলো চেইন রুল। সো এখানে এই ম্যাথটাতে আমাদের শুরুতে যেটা করছে, এই যে পাওয়ার আছে এটাকে সামনে নিয়ে আসছে, এন্ড পাওয়ার থেকে 1 বাদ দিছে, ভিতরের অংশটা ইনট্যাক্ট আছে, দেন হলো এই যে ভিতরের যে অংশটা সেটাকে আবার ডিফারেন্সিয়েট করছে, ঠিক আছে। সো এতটুকু বুঝতে আই হোপ কারো প্রবলেম থাকার কথা না। এরপরে যে কাজটা করছে, এই লাইন থেকে তারপরের লাইন, এইটা হলো আমি অন্য একটা ছোট ইয়ে দিয়ে দেখাই, যে ফর এক্সাম্পল এটা হলো আমরা যদি x⁻m, বা এভাবে লিখি জিনিসটাকে, 2 ইন্টু x⁻m, 2 না, ধরো এক্সাম্পল দেখি, সরি 2 না, হাফ, একটু নিচে গেছে তাইলে, ধরো এক মিনিট আবার, হাফ হাফ ইন্টু x⁻m ইন্টু সে এ। এই জিনিসটা আমরা কেমনে করতাম, এটা রেজাল্ট কি আসতো, আমরা এতটুকু তো বীজগণিতিক একটা এক্সপ্রেশন জানি যে x⁻m সমান 1/x⁻m, কমন বীজগণিতিক এক্সপ্রেশন, ঠিক আছে। এরপর হলো আমাদের এ তো গুণ অবস্থায় যাচ্ছে, তাহলে এ উপরে চলে আসবে এ, আর হাফের তো 2 নিচে, তাহলে এখানে 2 নিচে 2xm চলে আসতেছে, উপরে এ। এই জিনিসটা হচ্ছে না, এক্স্যাক্টলি এই জিনিসই হয়েছে এই লাইন, থার্ড লাইনে এসে, ঠিক আছে। তো থার্ড লাইনে এসে এটাকে প্রথমত আমি এটাকে ফার্স্ট ডিরাইভেশন করছি, ঠিক আছে। তো ডিরাইভেশন করছি, দেন এখন ফার্স্ট ডিফারেন্সিয়েট করছি, ফার্স্ট ডিরাইভেশন করছি। সো এর ডিফারেন্সিয়েট করে এটা সমান 0 লিখবো আমরা। এটা কেন লিখবো 0 এটা তো বুঝাইছি, এটা সমান 0 লিখে সলভ করলে আমরা ভ্যালু পেয়ে যাব, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু। সো এটা সমান 0 সেট করছে, কিন্তু এই লেফট হ্যান্ড সাইড সমান যে 0 সেট করছে রাইট হ্যান্ড সাইডে, এই লেফট হ্যান্ড সাইডটাকে কি চেঞ্জ করছে, এটা হলো নর্মাল ওই কাজটা করছে এখানে। তোমার এই যে অংশটা হাফ থেকে 1 বাদ দিলে -1/2 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে এই অংশটাতে আমি যদি ধরি এখানে টু দি পাওয়ার -1/2, এটা একটু ইগনোর করি, আরো এক লাইন কমাই দিচ্ছি, ঠিক আছে, -1/2, হ্যাঁ। তাহলে টু দি পাওয়ার -1/2, তাহলে x⁻m সমান কি 1/x⁻m, তাহলে এটার পাওয়ার হাফ নিচে চলে আসতেছে, এই জিনিসটার পাওয়ার হাফ, ঠিক আছে। অর্থাৎ এই পুরোটাকে তুমি x ধরো, এই পুরো অংশটাকে, এতটুকু পুরো অংশটাকে, এটাকে পুরো x ধরো, তাহলে x⁻m সমান 1/x⁻m, ওই জিনিসটাই হয়েছে এখানে x⁻m হিসেবে ভগ্নাংশ ফ্র্যাকশনের নিচে চলে আসছে। এন্ড হাফের 2 তো অলরেডি নিচে আছে গুণ অবস্থায়, তাহলে এটা নিচেই গুণ অবস্থায় আছে, আর এই জিনিসটা তো আর নিচে নামেনি, এটা হলো a, এই পুরো অংশটাকে a ধরো, হ্যাঁ। আমার এই আগের যে এক্সাম্পল আছে এখানে এটাকে এর সাথে কম্পেয়ার করো, তাহলে এই এটা আলটিমেটলি এখানে উপরে চলে আসছে। সো এতটুকু পর্যন্ত আই হোপ ক্লিয়ার থাকার কথা। এর পরের অংশে করছে কি, নিচের যে অংশটা এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছে, অর্থাৎ এটা এলিমিনেট হয়ে গেছে, জাস্ট উপরের অংশটা আছে, রাইট হ্যান্ড সাইডে নেওয়ার অর্থ 0 দ্বারা গুণ হয়ে গেছে, এখন এটা আছে। এখন সবার বা অনেকের যে কনসেপ্ট যেটা নিয়ে প্রবলেম হচ্ছে সেটা হলো এই লাইনটা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি একটু কঠিন, বাট আমি বুঝাই দিচ্ছি, খুব কঠিন কিছু না আবার। তো এখানে বেসিক্যালি শুরুতে এই অংশে আবার চেইন রুল অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তারপর হলো এটাও চেইন রুল দিয়েও অ্যাপ্লাই করছে বলতে পারো, বা এটা নর্মালি করলেও হচ্ছে। এই অংশে চেইন রুল অ্যাপ্লাই করছে, আর এই অংশটাকে ডিফারেন্সিয়েট করার জন্য প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করছে, ঠিক আছে।
ওকে, তাহলে আমরা দেখি এখানে হলো শুধু এক্সি ছিল, একটা এক্সি ছিল, এখানেও শুধু এক্সি ছিল, কিন্তু এখানে আবার এক্সিও আছে, আবার ওয়ান মাইনাস এক্সিও গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এক্সি সাপেক্ষে যে ডিফারেন্সিয়েট করতেছি, এইখানেও এক্সি আছে, আবার এখানেও এক্সি আছে, দুইটা আছে। সো এক্ষেত্রে এখানে তোমার প্রোডাক্ট রুলটা গুণ অবস্থার সময় প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করে। তো এই জায়গাটায় প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করছে, ঠিক আছে। আমি যদি এই জায়গাটায় আসি, এখানে কি করছে, চেইন রুল অ্যাপ্লাই করছে। কেমনে করছে, সিগমা এস হোল স্কোয়ার, এই যে অংশটা এটাকে কনস্ট্যান্ট ধরছে, ঠিক আছে। তাহলে আমরা যখন 5x স্কয়ার, ঠিক আছে, এটাকে যখন ডেল্টা বাই ডেল্টা এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে। সো আমরা যদি এটা শুধু 5 থাকতো, শুধু 5 কে ডেল্টা বাই ডেল্টা এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে এটা 0 হয়ে যেত। বাট 5 এর সাথে যখন x চলক হিসেবে আছে, তো তখন আমরা কি করতেছি, 2 সামনে চলে আসতেছে, হ্যাঁ। তারপর এখানে আমরা 5x 2 থেকে 1 বিয়োগ যাচ্ছে, অর্থাৎ 5x টু দি পাওয়ার 1, ঠিক আছে। এই যে 5টা এই কনস্ট্যান্ট, এটা কি ইনট্যাক্ট অবস্থায় আছে না? এটা কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? আর 2 ইনটু 5x 10x হচ্ছে, ঠিক আছে। 5 কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তাহলে কনস্ট্যান্টটা যখন আমি যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি ওটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমার কনস্ট্যান্ট কিন্তু হার্ম হচ্ছে না, কনস্ট্যান্টটা আমার সেমই থাকতেছে। সো এক্ষেত্রে এই জায়গাটায় যেটা করছে যে সিগমা এস স্কয়ার এটাকে কনস্ট্যান্ট ধরে নিছে, ঠিক আছে। তাহলে এই সিগমা এস স্কয়ার হলো আমার কনস্ট্যান্ট। তো এটাকে আমি আরো সহজ করে বলি, শুধু সিগমা এস না, সিগমা এস স্কয়ারকে, ঠিক আছে। তাহলে এটাকে ইজিয়ার ওয়েতে ডিরাইভ করার জন্য এটা ভুলেই যাও, এখানে সিগমা এস স্কয়ার আছে, মনে করো এখানে 5ই আছে, ঠিক আছে। এখন এটাকে তুমি চেইন রুল অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েট করে, এখানে যদি পাওয়ার 2 আছে না, তাহলে 2 সামনে চলে আসবে এবং 1 মাইনাস এক্সি ব্র্যাকেটের ভিতরের অংশ ইনট্যাক্ট থাকবে। আমি চেইন রুল অ্যাপ্লাই করতেছি এবং ব্র্যাকেটের ভিতরের অংশকে পরে আমি আবার আলাদা আলাদা করে গুণ দিব, ডিফারেন্সিয়েট করব, মানে আলাদা করে ডিফারেন্সিয়েট করে সেটাকে গুণ দিব। তাহলে এটাকে 1 কে ডেল্টা বাই ডেল্টা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0 হয়, কারণ 1 একটা কনস্ট্যান্ট। আবার এক্সি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 হয়, তাহলে 0 মাইনাস 1, ব্র্যাকেটের ভিতরের অংশ ডিফারেন্সিয়েটেড ভ্যালু এটা, এটাকে আমি গুণ দিব এটার সাথে। চেইন রুলের কথা চিন্তা করো, যদি না বুঝে থাকো তাহলে আমি যখন চেইন রুল বুঝাইছি ভিডিও ব্যাক করে আবার সেখান থেকে দেখো। আর এটা কি, এইটা আমি দেখাইলাম না, এই যে তোমার 2 আগে আনলাম গুণ অবস্থায়, 5 কিন্তু ইনট্যাক্ট ছিল, 5 এ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, 5 গুণ অবস্থায় আছে। একইভাবে একইভাবে আমি সিগমা স্কয়ারকে আমি কি ভাবতে বলছি, কনস্ট্যান্ট ভাবতে বলছি। তাহলে এই কনস্ট্যান্টটা ইনট্যাক্ট অবস্থায় গুণ অবস্থায় কিন্তু আছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সিগমা এস স্কয়ারকে কনস্ট্যান্ট ধরা হয়েছে, এই কাজটা এখানে করা হয়েছে। আর এইটা চেইন রুল দিয়ে করতে পারো বা নর্মালিও করতে পারো, একই আসে। চেইন রুল দিয়ে ধরলে এটাকে কনস্ট্যান্ট ধরবা, সরি নর্মালি করলে এটাকে কনস্ট্যান্ট ধরবা। তো কনস্ট্যান্ট ধরে এখানে তুমি এখানে 2 ইনটু এক্সি সিগমা সি স্কয়ার, এই যে কনস্ট্যান্ট ইনটেক্ট আছে, আর এখানে 2 মাইনাস 1 করে পাওয়ারে পাওয়ারে কিছু আসতেছে না, 2 গুণ অবস্থায় আসতেছে, ঠিক আছে। অর্থাৎ হলো আমি এটাকে যদি কনস্ট্যান্ট ধরি, সিগমা সি মানে এক্স, সরি সিগমা ভুলে বলতেছি, এক্স সি স্কয়ার, এটাকে যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, 2 আমার সামনে চলে আসতেছে, এক্স এর পাওয়ার 2 থেকে কমে 1 হয়ে যাচ্ছে এবং কনস্ট্যান্টটা গুণ অবস্থায় থাকতেছে। তো এরকমই থাকতেছে, হ্যাঁ। এখন এই 1 কোথায় আসতেছে, এটাকে যদি চেইন রুলের মতো করে চিন্তা করো, তো তখন এখানে 2 সামনে চলে আসতেছে, এক্স সি সিগমা সি হচ্ছে, আবার এক্স সি কে তুমি ডিফারেন্সিয়েট করবা ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ পাওয়ারের ভিতরে যে অংশটা, এটাকে আবার ডিফারেন্সিয়েট করবা, গুণ অবস্থায় আনবা। তো ওইভাবে যদি চিন্তা করো তখন গুণ অবস্থায় 1 আসতেছে, বাট রেজাল্ট আলটিমেটলি একই, ঠিক আছে। তাহলে এই দুটোই চেইন রুল অ্যাপ্লাই করছে স্যার। এখানে প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই হচ্ছে। প্রোডাক্ট রুলে কি হচ্ছে, প্রোডাক্ট রুল বলতেছে যে তুমি মনে করো একটা ফাংশন, হ্যাঁ, দুইটা ফাংশন, একটা হলো ফাংশন অফ এক্স, দুইটাই কিন্তু এক্স এর ফাংশন, একটা কে লিখতেছি এফ এক্স, একটাকে জি এক্স লিখতেছি, এক্স এরই দুইটা ফাংশন আছে, দুইটাই এক্স এর ফাংশন। এখন দুটা গুণ অবস্থায় আছে এবং আমি এটাকে এটার প্রোডাক্টটাকে আমি ডিফারেন্সিয়েট করতেছি। তখন কি হবে, বিষয়টা হবে এরকম যে আমার রেজাল্টটা হবে প্রোডাক্ট রুল অনুযায়ী এটা, যে আমি প্রথম ফাংশনটা ইনট্যাক্ট থাকবে, দ্বিতীয় ফাংশনকে ডিফারেন্সিয়েট করব, এই ডিফারেন্সিয়েটেড রেজাল্ট এটার সাথে গুণ যাবে এবং যোগ হবে, যোগ 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 হয়ে এবার উল্টায় যাবে। এবার কি হবে, এবার প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েট করব, দ্বিতীয় ফাংশনটা ইনট্যাক্ট থাকবে, এইটা গুণ অবস্থায় এটার সাথে যোগ যাবে। সো এইটা হলো প্রোডাক্ট রুল। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা আমি ক্যালকুলাস থেকে এই লাইনটা ভাবে লিখছি যাতে মানুষের বুঝতে ইজি হয়, ক্যালকুলাসের নোট থেকে আনছি। সো এখন এখানে যেটা হচ্ছে যে আমার একবার আমি এক্সি কে ডিফারেন্সিয়েট করব, আর একবার আমি 1 মাইনাস এক্সি কে ডিফারেন্সিয়েট করব। আর এই পুরাটা কিসের মতো ট্রিট হবে, অ্যাজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই পুরাটা কনস্ট্যান্ট হিসেবে জাস্ট গুণ। তাহলে আমি যদি প্রোডাক্ট রুল করি, তাহলে প্রোডাক্ট রুল করলে আমি
আগে একবার এই অংশটুকু প্রিপেয়ার করব, তারপর হলো এই অংশটুকু। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এই অংশটুকু করি, এই অংশটুকু থেকে আমার একটা যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলাম, এই এক্স সি কে ডিফারেন্সিয়েট করলাম। এক্স সি কে ডিফারেন্সিয়েট এক্স এর সাপেক্ষে করলে আমার 1 আসতেছে, আর এটা তো ইনট্যাক্ট থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করতেছি না, এন্ড এটা কনস্ট্যান্ট, তাহলে ইনট্যাক্ট গুণ অবস্থায় থাকতেছে। এবার যোগ করব কি, যোগ করব এবার একবার এক্সিস কে ডিফারেন্সিয়েট করছি, এবার এক্সি কে না, এবার 1 মাইনাস এক্সি কে ডিফারেন্সিয়েট করব। তো 1 মাইনাস এক্সি কে ডিফারেন্সিয়েট করলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওই যে একবার বলছি 0 মাইনাস 1 আসবে, আর এক্সি কে তো ডিফারেন্সিয়েট করে নিই এবার, তাহলে এক্সি ইনট্যাক্ট থাকতেছে, আর এটা তোমার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ঠিক থাকতেছে। সো এইটা আলটিমেটলি তোমার প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে আসতেছে। সো ওভারঅল হলো তোমার এই যে সিগমা সি কে যে কনস্ট্যান্ট ধরতে হবে, এটা স্যারই বলে দিছিল ক্লাসে। ঠিক আছে, সো এই হলো প্রথম পেজের যে বিষয়টা। এর পরের অংশটুকু নর্মালি কাজ করছে, নিজেরাই বুঝতে পারবা। সো সেটা করে এক্সির একটা ফর্মুলা ডিরাইভ করছে, যেই ফর্মুলা দিয়ে এক্সির ওই যেই মানের জন্য তোমার পোর্টফোলিও রিস্কটা মিনিমাম হবে ফর টু অ্যাসেট, দুইটা অ্যাসেটের সময়। ঠিক আছে, তো এই সূত্রতে আলটিমেটলি যদি পরীক্ষায় ডিরাইভেশন চায়, তখন আমরা এই ডিরাইভেশনটা দেখাইতে হবে। অ্যান্ড ম্যাথ চাইলে তো ম্যাথ এখান থেকে আমরা জাস্ট মান বসায়, ম্যাথ হয়তো চাবে, বাট কোশ্চেনে বলে দিবে যে ম্যাথ কি আগে ডিরাইভ করে তারপর ম্যাথ করবা, নাকি ডাইরেক্ট ম্যাথ করবা আর কি। ঠিক আছে, ডিরাইভেশন না চাইলে তো আর দেখানো দরকার নেই। সো এটুকুই জাস্ট এটা সামারি দেওয়া হলো।